সকালে ঘুম থেকে উঠেই দু হাত দিয়ে চোখ রগড়াতে রগড়াতে শুধু চৌকাঠটায় একটু জল দিই, আর তারপরেই কিন্তু বাইরেটা এসে দাঁড়িয়ে পড়ি। কারণ সকালের এই মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত সকাল, চারিদিকে সবুজ, তার সাথে পাখির কোলাহল, এগুলো যেন আমার মনকে একদম শান্ত করে দেয়। আর এইগুলো না দেখা অবধি আমি যেন ঠিকমতো কাজের এনার্জিই পাই না। আগে তো মর্নিং ওয়ার্কে যেতাম, বাড়ির থেকে আসার পরে একদমই যাওয়া হচ্ছে না, কিন্তু আবার শুরু করতে হবে। কারণ সত্যিকারের মর্নিং ওয়ার্ক একটু না করলে শরীর আর চলছেই না। তো যাই হোক, আজকে কিন্তু মজুমদার ডিউটি বেরিয়ে যেতেই আর একদম লেট করিনি, সাথে সাথে কাজে হাত দিয়ে দিয়েছি। কারণ আজকের দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটবে। কালকে তো বেডরুমটা খুব সুন্দর করে ঝেড়ে মুছে, মানে বেডশিট বদলে, বিছনার চাদর বদলে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। এই ঘরটা বাকি আছে, তাই আজ আর আমি কোনো বাহানা করতে চাই না। ওর জন্য সকাল থেকে একদম লেগে পড়েছি। কারণ কালকে তো আমার গপুর জন্মদিন, তো তার জন্য তো আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। আর তার সাথে সাথে ঘরটাও কিন্তু সুন্দর করে আমার পরিষ্কার করে নিতে হবে। তাই দেখুন, প্রথমে তো এই যে ঝেড়ে নিলাম দেয়ালগুলো সমস্ত কিছু। তারপরে এই সাইডের যে দিওয়ান সেটটা আছে সেটার সব কিছু সুন্দর করে কভার বদলে নিলাম। তো সবাইকে কিন্তু শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানাই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওই জন্য বলে জানেন তো, যখনের কাজ তখন করে নেওয়া ভালো। এই যে একটুখানি আলসেমি করেছি বাড়ির থেকে এসে, আর দেখছেন তো সমস্ত কিছু নাকে মুখে হয়ে গেছে। তো সময় থাকতে থাকতে কাজ করলে এইটা কিন্তু আর হয় না। আজকে প্রচুর ব্যস্ততা, মানে পরপর দেখতে পাবেন। আপনাদের সামনে হয়তো কয়েকটা কাজ তুলে ধরতে পারবো, কিন্তু ক্যামেরার পিছনে যে কতগুলো কাজ করতে হচ্ছে সকাল থেকে, সে আর বলে বোঝাতে পারবো না। ওই যে সোফার কভারটা পাতলাম, চিনতে পেরেছেন? যেটা ওই যে কোন্নগরে গেছিলাম আমার বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে, সেইখান থেকে যে আমাদের স্টেশন বাজার থেকে যে কভারটা কিনেছিলাম, সেই কভারটা। আর সোফায় যে কুশন কভারের সেটটা, ওটা আমার বাড়িতেই ছিল, তাই আমি লাগিয়ে দিলাম। আর কি বলুন তো, সোফার কভারটা তো একটু নীল মতো, তাই একদম আমি ডিফারেন্স কালারের কুশন কভারটা লাগালাম, যাতে বেশ দেখতেও ভালো লাগে। তার সাথে সাথে ফ্রিজের ওপরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। ফ্রিজের কভার আর এই টেবিলের কভারটা এখন আর চেঞ্জ করলাম না। কালকে যে বলেছিলাম না, যে কালকে যে আমি তরকারিটা বানিয়ে দিয়েছিলাম, আলুর তরকারিটা, আর লুচি যে বানিয়েছিলাম শেয়ার টিফিনে, সেই টিফিনটা খেয়ে আসার পরে সারা দিন কিন্তু আমাকে ব্যস্ত করে নিয়েছে। বারবার বলছে যে মাম্মি আমার কিন্তু কালকে আবার ওই সবজি বানিয়ে দেবে। ও ছোটোবেলার থেকে না এই একটা অভ্যাস আছে, জানেন তো, যে জিনিসটা একবার ওর খুব ভালো লাগবে বা মনে লেগে যাবে, সেই জিনিসটা ওর আবার পর পর চাই, যতক্ষণ না ওর তার প্রতি আর অরুচি আসবে। কিন্তু আমি আর আজকে সকালে না ওই এক গাদা আলু কেটে সবজি বানাতে ভালো লাগলো না। এমনিই তো আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে কাটবে। সকালবেলা মজুমদারকে কুমড়ো ভাজা আর রুটি করে দিয়েছিলাম। তো ওর ভাবলাম ওই তরকারি যদি নাই করি, তো একটু অন্যরকমভাবে যদি কিছু করে দিই, তাহলে হয়তো ওর খেতে ভালো লাগবে আর ওর কোনো অভিযোগ থাকবে না। আর কুমড়োটা না এমনি সময় ভাত টাত হলে আমি মাখিয়ে ভাতের ভিতরে ওকে খাইয়ে দিই, কিন্তু যেহেতু ওর দিদি কুমড়োটা একটুখানি কম পছন্দ করে, দেখি সেই দেখা দেখি ছোটোর থেকে ও কুমড়োটা দেখলে কেমন নাক ছিটকায়। তাই আজকে সানডের দিন বলে কথা, ওর জন্য কুমড়োটা ওরা দিলাম না। তো দেখুন, আজকে একটুখানি না অন্যভাবে ওকে পরোটা বানিয়ে দিলাম। প্রথমে একটা এমনি সিম্পল আটা মেখে নিয়েছিলাম, তারপর একটা বড় রুটি বানিয়ে নিলাম, তার ভিতরে একটুখানি লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তার সাথে একটু কস্তুরি মেথি
আর একটুখানি ঘি দিয়ে সারা পরোটাটার উপরে লাগিয়ে নিয়েছি। খুব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি ধীরে ধীরে লাগিয়ে নিয়েছি। আর তারপরে আমার কাছে একটু কিউব চিজ ছিল, তো আমি সেটাকে না গ্রেট করে দিয়েছি। আর আপনারা মনে করলে এর ভিতরে কিন্তু ম্যাগি মশলা টশলাও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না, একটু সিম্পলভাবে বানাবার চেষ্টা করলাম। তারপরে দেখুন আমি কিন্তু চাটুতে প্রথমে একটুখানি ঘি ব্রাশ করে তারপরে পরোটাটা দিলাম, আর ওপরটাও একটু ঘি ব্রাশ করে নিলাম। এর জন্য না পরোটাটা খুব নরম হয়। আপনাদের পরোটা যদি নরম না হয় আর আপনারা যদি নরম খেতে চান, তাহলে এইভাবে পরোটা ভেজে দেখবেন, পরোটা কিন্তু একদম তুলতুলে সফট আর নরম হবে। তো দেখুন আমি তো পরোটা বানিয়ে দিয়েছি, তারপরে ওকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে খাবি। তো প্রথমে তো একটু নারাজ যে তুমি সেই তরকারিটা বানালে না। আমি বললাম ঠিক আছে, যেটা বানিয়েছি সেটা তো একটু খেয়ে দেখ কেমন লাগছে। তো বললো ঠিক আছে, টমেটো সস, একটু চিলি সস, মেয়োনিজ আর একটু পেরি পেরি মশলা মিশিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছে। নিয়ে খাওয়ার পরে তো খুব খুশি, খেয়ে ওর খুব ভালো লেগেছে। তাতেই না আমার মনটা শান্ত, কারণ ও তো এমনিও খেতে চায় না, তারপরে এত করে বলল যে ওই তরকারিটা বানিয়ে দিতে। তো আজকে যদি ওর এই পরোটাটা না পছন্দ হতো, তাহলে কিন্তু আমার মনে খুব কষ্ট লাগতো, কারণ আমি সকালে ওর খাবারটা নষ্ট করে ফেলবো এটাই ভাবতাম। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, তার জন্য কিন্তু আমি খুব খুশি। আর আমি না ওই ঘরের সমস্ত কিছু চেঞ্জ করার সাথে সাথে আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে অনেক কাপড় হবে, তার জন্য আমি আর লেট করিনি, কিছুটা দিয়ে দিয়েছি। সবটা তো মেশিনে চলবে না, তার সাথে সাথে বেডশিটের সাথে সাথে ডেলি ইউজের কিছু জিনিস আছে, তো সেগুলোও নিয়ে না এখন একটুখানি মেলে নিলাম। আর দেখছেন আজকে এতটা অসুবিধা, এত কাজের ঝামেলা, তার ভিতরে কেমন রান্নার ঝামেলা। এই যে মোচা, কুমড়ো শাক, এইগুলো এখন বসে বসে রান্না করতে হবে, কাটতে হবে, তারপরে আমার সমস্ত কাজ শেষ হবে। তো যাই হোক, যখন রান্নাই করতে হবে, কাটতেই যখন হবে, তখন আফসোস করে তো লাভ নেই। কাজগুলো কিছুটা কমপ্লিট করে নিয়েছি, কিছু বলতে প্রায় কমপ্লিট হয়ে গেছে, টুকটাক কিছু বাকি আছে। আমি এদিকে কিন্তু কাটতে বসে গেছি, কারণ মোচাটা ছাড়াতেও সময় লাগবে, ডাঁটাগুলো কাটতেও একটু সময় লাগবে। তো ভালো জিনিস খেতে গেলে তো করতেই হবে। দেখুন এখানে আমি যত ডাঁটা ছিল সবগুলো কেটে নিয়েছি। এতটা ডাঁটা আমি রান্না করব না, কিছুটা আমি হাফ তুলে রেখে দেবো। আর তার সাথে সাথে কিছু কুমড়োর পাতা আমি বেছে রাখলাম। আজকে তো রবিবার, কালকে তো জন্মাষ্টমী, কালকে হবে না, মঙ্গলবারেও হবে না, সেই বুধবারে গিয়ে না একটু কুমড়ো পাতা বাটবো। তো এখানে দেখুন আমি মোচাগুলোও না খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তবে এখানে আমি আপনাদের একটা টেকনিক বলে দিই, মোচা কাটলে বা ছাড়ালে হাতে একদম কেমন কালো হয়ে যায় না, ওটা কিন্তু একদমই হবে না। আপনারা যদি মোচাটা ছাড়াবার আগে বা কাটার আগে হাতে একটু তেল দিয়ে নেন, সর্ষের তেল বা নারকেল তেল, যে কোনো জিনিস খুব সুন্দর করে হাতে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু কালো হবে না। আমি তো প্রথমে ভুলে গেছিলাম, তারপর শ্রেয়াকে ডেকে তেল নিয়ে হাতটায় লাগিয়ে নিলাম, নাহলে মোচা কাটলে কেমন একটা বিশ্রী হয়ে যায় না। তারপর হাতটা এত কালো হয়ে যায় যে একদম উঠতে চায় না, সেই আমি স্কচব্রাইট দিয়ে ঘষতে থাকি, কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করার পরে দেখুন একদম কিন্তু হাত কালো হয় না। আমার কিন্তু পুরো মোচাটা কাটাও হয়ে গেল আর ছাড়ানোও হয়ে গেল। আমি প্রথমে লাগাইনি না তেলটা, তার জন্য এই দুটো নখ একটুখানি কালো হয়েছে, তাছাড়া কিছুই হয়নি। আর আপনারা কাটতে কাটতে হাঁটতে যখন একদম আঠা গেদগেদে হয়ে যাবে, তখন একটা কিছু দিয়ে না মুছে নেবেন, তাহলে দেখবেন হাত একদম কালো হবে না। তো শ্রেয়া তো পড়তে বসেছে আর খেয়ে দে, আর আমি আজকে ওর পাশে একদম বসতে পারছি না, যা একটা ব্যস্ততা। তো ওকে বললাম একটুখানি আয়, তোর মাথাটায় একটুখানি তেল লাগিয়ে দিই, কারণ সারা সপ্তাহে না ঠিকভাবে লাগানো হয় না, এই সানডেটা একটুখানি ভালো করে তেলটা লাগিয়ে দিলে তারপরে ও আবার একটুখানি শ্যাম্পু করে নেবে। আর নইলে তো সেই সকালবেলা স্কুল হয়, তো ও আর শ্যাম্পু করতে পারে না সানডে ছাড়া। তো এই দিনটা আমি কিছুতেই ওকে মিস করতে দিই না। তো ওকে বললাম আয় আগে তেল লাগিয়ে দিই, তারপরে আবার পড়তে বসবি। তো তেল লাগিয়ে নিয়ে কিন্তু মাথায় একটুখানি জলের হাত লাগিয়ে আবার পড়তে বসেছে। আর আমাকে ডাকছিল বারবার, জানেন তো। আমি বললাম দেখ আজকে আমাকে আর ডাকিস না, সত্যিই আমি আজ খুব ব্যস্ত। তো এখানে আমি মোচাটাকে একটুখানি লবণ আর হলুদ দিয়ে বয়েল করতে বসিয়েছি, আর তারপরে স্নানে গেছিলাম। স্নান সেরে তারপরে কিন্তু পূজা দিলাম, অনেক কাজ হয়ে গেল। আর এখন আমি খেতে বসেছি। আমার খাওয়া বলতে সেই ওই শ্রেয়াকে যে পরোটা করেছিলাম সেই পরোটা, আর তার সাথে সাথে কুমড়ো ভাজা, মজুমদারকে সকালে যে কুমড়ো ভেজে দিয়েছিলাম সেটা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। মোচা তো আগেই বয়েল করেছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দেবো। তো
এখানে চিংড়ি মাছ আছে, দাঁতনে মাছ আছে, আর একটা মাথা আছে, আর একটুখানি মাছের তেলও আছে। তো আজকে ভাবছি কুমড়ো শাক যেটা আছে না, ওই কুমড়ো শাকটা মাছের মাথা আর মাছের তেল দিয়ে করবো। তো তার জন্য আগে মাছের মাথাটা তো লবণ হলুদ মেখে নিয়েছিলাম, ওটাকে কিন্তু এখন ভালো করে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। চেপে চেপে মাছের মাথা ভাজবো, এমনি তো মাছের মাথাটা ভেঙে দিতে হবে, তো আমি সুন্দর করে চেপে চেপে ভেঙে মাছের মাথাটা ভেজে নিয়েছি, নিয়ে উঠিয়ে নিলাম। এখন দেখুন একটুখানি পাঁচফোড়ন দিয়েছি ওই মাছ ভাজা তেলের ভিতরে, আর একটুখানি পেঁয়াজ কুচি দিলাম। যেহেতু মাছের মাথাটা না কদিন একটুখানি পুরানো হয়ে গেছে, ওই জন্য আমি একটুখানি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের ভিতরে দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নিয়ে যে মাছের তেলটুকানি ছিল না, এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও নেড়ে খুব সুন্দর করে ভেজে নেব আগে। তারপরে যে এখানে দেখুন ফোড়নের সাথে আমি কিন্তু মাছের তেলটা খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। আর মাছের তেলে দেখবেন একটা আষ্টানি গন্ধ থাকে, তো ভালোভাবে না ভাজা হলে সেই তরকারি রান্নার শেষে কিন্তু সেই গন্ধটা বেরোতে থাকে, আর ওটা আমি একদমই নিতে পারি না। যদিও এখন মাছের তেল এইভাবে আমি খুব একটা খাই না, তবু একটুখানি ছিল বলে আমি সবজির ভিতরে দিয়ে দিলাম। আর তারপরে দেখুন আলু বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ মানে লো আঁচে রেখে আলু বেগুনটা কিন্তু একটুখানি লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপরে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর এখন বাটিতে আমি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর একটুখানি লঙ্কা, তারপর জলে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে ওটাকে এখন ঢেকে ঢেকে কষিয়ে নেবো। আর এদিকে শ্রেয়া কিন্তু মুখে মানে প্যাক লাগাচ্ছে, ওই এত বাইরে ঘোরে যে ওর মুখে খুব ট্যান পড়ে যায়। তো আমি সানডের দিন হলে একটুখানি চেষ্টা করি, আর আমি প্যাকটা কিন্তু বাড়ি তৈরি করে রাখি। ওই একটুখানি বেসন, মুসুরির ডালের গুঁড়ো, অল্প একটু চালের গুঁড়ো দিই, তারপরে ওটাকে হয় একটু দুধের সাথে নাই একটুখানি দইয়ের সাথে মিশিয়ে ওর মুখে লাগাতে বলি। তো এখন ওটা লাগিয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন আমি কিন্তু সেই আলু বেগুনের সাথে মশলাটাও সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন কুমড়ো শাকটা দিয়ে দেবো। মজুমদার কিন্তু কুমড়ো শাক, লাউ শাক এগুলো খেতে খুব ভালোবাসে, আর তার সাথে সাথে যে কোনো শাক, কিন্তু অ্যাকচুয়ালি ওর অসুস্থতার জন্য না সেইটাই আগে নিষেধ হয়ে গেছে, মানে শাক খুব কম খেতে হয়। তো আমি চেষ্টা করি, মানে শাক তো ও বাজারে গেলে আনবেই, তো আমি চেষ্টা করি ওর পরিমাণ মানে কোয়ান্টিটিটা কম দিতে। আর ও এত পছন্দ করে, সবসময় আমি সব কিছু নিষেধ করতে পারি না, কারণ ওর না সমস্ত কিছুতেই মানে খাওয়ার একটা আছে, রেস্ট্রিকশান আছে। তো যাই হোক দেখুন আমি কিন্তু লাউ শাকের সাথে ভালো করে কষিয়ে নিয়ে আর আমি জল ঢেলে দিলাম। আর আজকে কিন্তু আপনাদের বাইরের পরিবেশটাও সেইভাবে একবারও দেখায়নি। আর তার সাথে সাথে আমার কাকগুলো তো সকাল থেকে এসে খেয়ে খেয়ে এখন ওই গাছে বসে আছে। কবুতরও এসেছিলো আজকে অনেকগুলো, আর তার সাথে সাথে শালিকও এসেছিলো। তো এখন ঢাকনাটা খুলে নিয়েছি, আর এটা কিন্তু একদম শুকনো শুকনো করবো না, একটুখানি মানে কম জল রাখবো। তো আমি এখানে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাবিয়ে নেবো। এমনিও এখন কড়াইতে যতটা ঝোল লাগছে ততটা কিন্তু থাকবে না, এটা আরও টেনে নেবে। তো এটা নাবিয়ে নেবো। আর আজকে দুপুরে দেখুন মোচা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। এদিকে সেই দাঁতনে মাছটা ঝাল করেছি, তার সাথে সাথে তো কুমড়ো, আলু, বেগুন আর মাছের মাথা, মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো আজকে আমাদের দুপুরের মেনু এটাই। আর এমনিতেও 2টো বেজে গেছে, মজুমদার এসে গেছে। আর আজকে তো শ্রেয়ার স্কুল ছিল না, তো শ্রেয়া বাড়িতে ছিল। তো মজুমদার আসতেই মজুমদার মানে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে পড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মানে এখন 5টা বাজে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, মজুমদারও রেডি হয়ে নিয়েছে, কারণ আজকের দিনটাই আমার মানে টাইম আছে হাতে, দিনটাও বলা ভুল, এই বেলাটাই টাইম আছে। জন্মাষ্টমীর জন্য যা মার্কেটিং করতে হবে, যা বাজারঘাট করতে হবে আজকেই করতে পারবো, তারপরে তো আর কোথায় সময়। কালকে সকালবেলা থেকেই তো একদম তাড়াহুড়ো পড়ে যাবে গোপুর বার্থডের জন্য। তো যাই হোক আমি এখন বেরিয়ে পড়েছি। আর শ্রেয়া না একটু বাইরে গেছে, ওই টাইমটা 1 ঘন্টা ওকে একটুখানি খেলতে দিতে হয়, তো ও খেলতে চলে গেছে। আর ও জানে আমরা বাইরে যাচ্ছি, তো ওকে বলাও হয়েছে। তো আমি এখন মজুমদারকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ একদিন তো মজুমদারের রেসিপ ডিউটি চলছিল, সকালের দিকটা তো একদমই মার্কেটে যেতে পারছিলাম না।
আর তার সাথে সাথে কিন্তু এই যে মানে বৃষ্টি হচ্ছিল প্রত্যেকদিন বিকেলবেলা। আজকে তো আমি সকাল থেকেই ঠাকুরের কাছে মনে মনে কামনা করছিলাম যে হে গপু, তুই যেন বৃষ্টি নিয়ে আসিস না, সব নিয়ে আসিস, তাহলে কিন্তু আমার বিকালে আর বাজারঘাট করা হবে না। তো দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে পারাদ্বীপের সাইডে দেখছেন কত ঘর বাড়ি দোকান সমস্ত কিছু হয়ে গেছে। যখন প্রথম আমরা এখানে এসেছিলাম তখন একটা না বাড়ি ছিল, একটা দোকান ছিল, শুধু ওই খাল তারপরে মাঠ এইভাবে পড়েছিল। আর এখন ধীরে ধীরে একটা জায়গায়ও তীর্থ হওয়ার জায়গা নেই, পুরো জায়গাটা ভরে গেছে। তো যাই হোক আমরা কিন্তু মার্কেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে পারাদ্বীপের মার্কেট। তো এখানেই আমরা বাজার করতে আসি। মাঝখানে আরও একটা মার্কেট পড়ে 18 ব্যাংকে বলে, তো এই জায়গাটায় সমস্ত কিছু পাওয়া যায়। তো প্রথমেই তো আমি সেই পূজার দোকানে চলে এসেছি, কারণ গপুর জন্য ড্রেস নেব, গপুর সাজার জিনিস নেব, তো সেইগুলোই কিনতে চলে এসেছি এখানে। আজকে মার্কেটে না ঠেলে ঢোকার মতো না, এতটা লোকের ভিড়। শুধুমাত্র আমিই কিন্তু বাজার করতে আসিনি, প্রত্যেকটা মানুষ আজকে একদম মানে বাজার করতে এসেছে। তবে অনেকে হয়তো লাস্ট ফিনিশিং কিছু বাজার করতে এসেছে, কিন্তু আমার লাস্ট ফার্স্ট সবই আজকেই করে নেব সমস্ত কিছু। আর এখানে না গোপালে তেমন কোনো ডিজাইন জামা পাওয়া যায় না। আমি সবসময় যখন বাড়ি যাই তখন কিনে আনি, কিন্তু আজকে কেন জানি না এবার মানে সেই সময় হলো না। আর একদম আমার মন থেকে চলে গেছিলো যে সামনে জন্মাষ্টমী। তো যাই হোক, যেমন জামা পেলাম তার থেকে সুন্দর এবং আমার চোখে যেটা বেস্ট লাগলো সেটা নিলাম। তার সাথে একটা সেট চেষ্টা করছি, অনেক পছন্দ করার চেষ্টা করছি, পছন্দ করতে পারছি না। আর এই মজুমদার সাথে থাকলে না বাজার করা খুব মুশকিল হয়ে যায়। সমস্ত কিছুতেই ওর তাড়া, কোনো কিছু একটুখানি দেখতে দেয় না, কিছু না, কিছু দেখলেই বলে নাও 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 নাও। আর আমি না বিরক্ত হয়ে যাই। আর মজুমদারের সাথেই আমার মার্কেটে আসতে হয়, এইটাই হচ্ছে একটা পজিশন। তো যাই হোক, যাদের জানেন বড় বড় গোপাল আছে তাদের ড্রেসের সেটগুলো এত সুন্দর, মানে ধুতি, তার সাথে জামা, বড় বাঁশুরি, মাথায় কারো পাগড়ি, কারো সুন্দর মুকুট, সত্যি দেখতে অসাধারণ লাগছে। আর মানে সাজালে না সত্যি খুব সুন্দর লাগে। যাই হোক, আমার ছোট গপু, আমি আমার ছোট গপুর জন্য যতটুকু যেমন পারলাম সেই হিসাবে নিয়েছি। তবে হ্যাঁ, মানে ঠিক একটা পছন্দ করার মতো অপশান ছিল না, কারণ কদিন ধরেই সবাই কেনাকাটি করছে। এখন যতটুখানি অপশান ছিল তার মধ্যে থেকে যেটা ভালো পেলাম সেটাই নিলাম। দেখছেন দূরের আকাশটা কি সুন্দর লাগছে, ক্যামেরায় ততটা ফুটে উঠতে পারছে না। আমি অনেক দূর থেকে দেখছিলাম, তারপরে ভাবলাম যে আপনাদের একটুখানি শেয়ার করে দিই। তো ক্যামেরাটা খুলতেই দেখুন জায়গাটা শেষ হয়ে গেল। তবুও গাছের ফাঁকে ফাঁকে যে মানে একদম রক্তিম যে আভাটা আকাশে ফুটে উঠেছে না, সত্যি মনটা মানে একদম কি বলবো, এরকম দৃশ্য যদি আপনাদের না দেখাতে পারি তাহলে আর কি হবে। তো ওর জন্য দেখালাম। আর এতটাও কিন্তু অন্ধকার হয়ে যায়নি, ক্যামেরায় যতটা অন্ধকার লাগছে একটু হালকা হালকা আলো আছে এখনো। তো যাই হোক, পারাদ্বীপ মার্কেটে কিন্তু মোটামুটি বাজার করে নিয়েছিলাম, কিন্তু ফলের বাজারটা ওখানে করিনি। এখানে 18 ব্যাংকে বলে একটা জায়গা আছে যেখানে প্রচুর ফল পাওয়া যায়, এ মাথার থেকে ও মাথা ফলের দোকান শুধু। তো সেইখান থেকে কিছু ফল নিয়ে নিলাম। আর মিষ্টিগুলো আজকে কিনলাম না, কালকে তো মজুমদারের ছুটি আছে, তো মজুমদার এসেই নিয়ে আসবে। আর এদিকে দেখুন সমস্ত মার্কেট করে এনেছি। মার্কেট করার পরেও আবার আমাদের ভিতরে এসে আমি এই যে মুদিখানার বাজারে করেছি, মানে যা যা লাগবে। তার সাথে সাথে তাল আনতে গেছিলাম এক জায়গায় এসে, তো প্রায় 9টার সময় বাড়িতে এসেছি জানেন। তো ওই জন্য আজকের আর আপনাদের দেখালাম না কী কেনাকাটি করেছি, কালকের জন্মাষ্টমীর সাথে সাথে আপনাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু আমরা যখন রাত্রে খেয়ে শুতে যাচ্ছিলাম তখন এরকম বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম বাইরের দিক থেকে একটুখানি ভিডিও করে নিই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এইখানেই রাখবো। আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই কিন্তু ভালো থাকবেন।